হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে রেলওয়ে গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার ম্যাথ ক্লাস হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 22, যেখানে আমরা 27 নভেম্বর 2018 সেকেন্ড শিফটের কোশ্চেনের প্রথম কয়েকটি অঙ্ক নিয়ে আলোচনা করব। তো রেগুলার ভিডিও না দেওয়ার জন্য বা দিতে পারার জন্য দুঃখিত। টাইপিং সমস্যা তোমরা প্রত্যেকেই জানো, কারণ এর আগে আমি বহুবার রিপিট করেছি এই কথাটি, একই কথাকে। তো যাই হোক, যারা এখনো টেলিগ্রাম চ্যানেল জবসকে একাডেমি, ফেসবুক পেজ জবসকে একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, তার প্রত্যেকটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। সেখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো এবং সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে। এছাড়াও এর আগেও আমাদের 21টি ক্লাস অলরেডি হয়ে গেছে বিভিন্ন শিফটের প্রিভিয়াস ইয়ার ম্যাথ ক্লাসের উপর। তো যারা এখনো সেই ভিডিওগুলো দেখোনি, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্কও দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা বাকি ভিডিওগুলো দেখে নিতে পারবে। চলো দেখে নিই আজকে আমরা 27 নভেম্বর 2018 সেকেন্ড শিফটের প্রথম অঙ্ক কি ছিল। কি বলছে, জো 10 দিনে একটি কাজের 1/4 অংশ পূর্ণ করতে পারে, জ্যাক 9 দিনে সেই একই কাজের 2/5 অংশ পূর্ণ করতে পারে। জো এবং জ্যাকের একসাথে কাজটি সম্পন্ন করতে কতক্ষণ সময় লাগবে? এখানে জো এবং জ্যাক দুজনেরই কিছু কর্মক্ষমতার কথা বলে দিয়েছে এখানে, যে জো যে 10 দিনে 1/4 অংশ পূর্ণ করতে পারে, আর জ্যাক যে 9 দিনে একই কাজের 2/5 অংশ করতে পারে। তাহলে আমাদের এখানে প্রথম কাজ হচ্ছে কি, যে জো এবং জ্যাক সম্পূর্ণ কাজটা করতে কত সময় নিচ্ছে সেটা বার করে নেওয়া। তাহলে কি বলছে, জো এখানে দেখো 10 দিনে 1/4 অংশ করছে, তাহলে সম্পূর্ণ অংশ, অর্থাৎ জো 10 দিনে করছে 1/4 অংশ, তাহলে সম্পূর্ণ অংশ বা এক অংশ করতে পারবে 10/1/4 বা গণিত 4/1 সমান 40 দিনে। ঠিক আছে। অনুরূপভাবে জ্যাক 9 দিনে 2/5 অংশ করতে পারছিল, মানে সম্পূর্ণ এক অংশ করতে পারবে 9 গণিত 5/2 বা 22.5 দিনে। ওকে, তো এই দুটো আমি বার করতে পারলাম যে জো এবং জ্যাক দুজনে সেই কাজটিকে কতক্ষণে শেষ করতে পারবে। এবার সে আমাদের সেম মেথড, এই 40 আর 22 এই দুটির লসাগু করে দাও। লসাগু করতে গেলে দেখবে 22.5 যেহেতু এখানে আছে, তোমাদের এখানে সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে লসাগু ঠিক না, ব্যাপারটা একটা কমন সংখ্যা যা 40 এবং 22.5 উভয় দিয়ে বিভাজ্য হবে, সেরকম একটা সংখ্যা ধরে নিলেই হবে। তো সেক্ষেত্রে তুমি 22.5কে ডবল করে 45 ধরে নিতে পারো আপাতত এটা করার জন্য, কারণ যে সংখ্যাটা 45 দ্বারা বিভাজ্য যাবে সেটা 22.5 দিয়েও যাবে। তো এখানে কি হচ্ছে, 40 আর তাহলে এটা যদি আমি ধরে নিই আপাতত 45, যা সেটা আমার শুধুমাত্র এই সংখ্যাটা বার করার জন্য, অঙ্কর জন্য নয়। তাহলে 40 আর 45-এর লসাগু করলে আমি পেয়ে যাচ্ছি 360। ওকে, এবার তুমি এটা হচ্ছে 360 ইউনিট, যেটা হচ্ছে মোট কাজ। তাহলে এখানে প্রথমে 40 দিয়ে ভাগ করো, তাহলে এ করছে কত, 9 ইউনিট প্রতিদিন। এ করছে কতদিন প্রতিদিন, কত ইউনিট, এ করছে 16 ইউনিট। ওকে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে জো প্রতিদিন করছে 9 ইউনিট করে, যদি তাহলে জ্যাক করছে প্রতিদিন 16 ইউনিট করে। এবার কি বলছে, জো এবং জ্যাক একসাথে কাজটি করলে সময় কত লাগবে। তাহলে একসাথে তারা কত করবে, জো যে ও লিখে দিলাম জাস্ট, আর জ্যাক যে এ, এরা দুজন একসাথে করবে কত, একসাথে এ করবে 9, এ করছে 16, মানে করছে 25 ইউনিট। মোট কাজ করবে 25 ইউনিট। তাহলে আমাদের মোট কাজ হচ্ছে কত, 360 ইউনিট। তাহলে সময় কত লাগবে, 360/25 সমান হচ্ছে কত পাবে, দেখো এখানে 14.4 দিন। যদি আমরা ভাগ করে নিই, তুমি এমনি নর্মাল কাটাকাটি যেভাবে করে সেভাবে কাটাকাটি করতে পারো, 14.4 পাবে। তো সেটাকে যদি আমরা ভাগ করে নাও, দেখো 25কে 14 দিয়ে গুণ করলে পাবে 350, আর 25কে 0.4 দিয়ে গুণ করলে বাকি 10। ঠিক আছে। তো সেইখানে এবার এখানে দেখো সেই দশমিকে তো ভ্যালু নেই, কিন্তু 14 দিয়ে একটাই আছে, তো সেই হিসাবে তুমি করে দিতে পারো অপশন সি হচ্ছে এটি সঠিক উত্তর। নয়তো 0.4কে তুমি এটা করতে পারো 14/4/10 সমান 14/2/5, এটা করে এটা করতে পারো, যে ক্ষেত্রে অপশন সি আসছে সঠিক উত্তর, বা পূর্ণ করে নিতে পারো। পরবর্তী অঙ্ক একটা সরল রয়েছে, কি রয়েছে, 20 ডিভাইডেড বাই থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট 2 ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 3 - 7 সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট কমপ্লিট -15 + 25। তো সবার ফার্স্টে আমাদের কোন কাজটা হবে, প্রথম বন্ধনীর ভিতরে যেটা রয়েছে এটা, এখান থেকে আমি পাবো -4। -4 হলে তারপর সেকেন্ড বন্ধনীর মাঝে কি আছে, 2 ইন্টু -4 হবে, মানে পাবো আমি -8। তারপর থার্ড বন্ধনীর মাঝখানে আছে -8, এদিকে আছে -15, এদিকে আছে +25।
তাহলে এখান থেকে আমি পাবো কি +2, কারণ 15 আর 8 হবে -23 আর +25 দিয়ে হবে +2, তাহলে +2 কে 20 ডিভাইডেড বাই +2 মানে হবে +10। অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, 11টার সময় ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে গঠিত ছোট কোণটি নির্ণয় করো। দেখো এর আগে এই পরীক্ষাতে দেখে যাচ্ছ তোমরা বেশ কিছু যে প্রায় শিফটেই একটা করে কোণ নির্ণয়ের অঙ্ক রয়েছে, তো তোমরা এখান থেকে একটা কমন পেয়েই যেতে পারো এবং সেজন্য এগুলো একটু জাস্ট ভালোভাবে প্র্যাকটিস করে রাখবে। কিছু কিছু ক্ষেত্রে মিনিট সেকেন্ড উভয়ই থাকে, কিছু কিছু ক্ষেত্রে থাকে না। প্রথমে একটু বলে দিই যে যদি এখানে অর্থাৎ শুধু ঘন্টার কাঁটাতেই থেকে থাকে 11 বা 12 বা যা কিছু, এবং এখানে যদি 0 থাকে অর্থাৎ মিনিট সেকেন্ডে যদি কোনো রকম ভ্যালু না দেওয়া থাকে, তাহলে তোমরা নর্মালি ঘড়ি দেখে মতো ঘড়ি দেখে যেভাবে আমরা করতে পারি সেরকম ভাবে করে ফেলতে পারো। 11টা বাজার মানে কি, যে 11 এইরকম থাকে না ঘন্টার কাঁটাটা, আর মিনিটের কাঁটাটা এরকম থাকে, মানে এখানে থাকে 12, এখানে থাকে 11। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স কি, ক ঘর, এক ঘরই দেখো ডিফারেন্স না। আর ঘড়ির প্রত্যেকটা ঘরের অর্থাৎ একটা সংখ্যা থেকে অপর একটি সংখ্যার ঘরের যে ডিফারেন্স, সেই ডিফারেন্সের মধ্যে কৌণিক দূরত্ব হচ্ছে 30 ডিগ্রি করে। ঠিক আছে, দেখো টোটাল 12টা ঘর থাকে, প্রতিটা ঘরের ডিফারেন্স হচ্ছে মানে তোমার পার্থক্য হচ্ছে 30 ডিগ্রি করে, বা কৌণিক দূরত্ব হচ্ছে 30 ডিগ্রি করে। অর্থাৎ এখানে থাকে 1, তারপর 2, তারপর এখানে থাকে 3, তারপর 4, 5, এখানে থাকে 6, 7, 8, এখানে থাকে 9, 10, এরকম থাকে। তো এখানে প্রত্যেকটা ঘরের অর্থাৎ 12 থেকে 1 এর মধ্যে যে কোণ সেটা হচ্ছে 30, এটা 30, এটা 30। তো যদি এখানে মিনিটের ক্ষেত্রে এবং সেকেন্ডের ক্ষেত্রে যদি কোনো রকম ভ্যালু না দেওয়া থাকে, তাহলে যতটা ঘর এই ডিফারেন্স থাকছে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যে, শুধু সেইটাকে হিসাব করে বলে দিতে পারো। যেমন এখানে 11 আর 12 মধ্যে ডিফারেন্স হচ্ছে 30 ডিগ্রি, অ্যান্সার হবে 30 ডিগ্রি। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। যদি বলতো যে 10টার সময় কটা হয়, 10টা, তাহলে 10টা হলে এরকম হতো, 10টা হলে 10-এর ঘরে ঘন্টার কাঁটা থাকতো, 12 ঘরে মিনিটের কাঁটা থাকতো। তাহলে দেখো ক ঘর ডিফারেন্স হচ্ছে 2 ঘর, মানে হতো 60 ডিগ্রি। যদি 9টা হতো তাহলে হতো 90 ডিগ্রি। 80, 8টা বাজলে হতো তোমার 90 আর 30 যোগ করে দাও, তাহলে 120 ডিগ্রি। এরকম ভাবে যদি 6টা বাজে তাহলে হবে 180 ডিগ্রি, এরকম ভাবে। ওকে, তো যদি ঘন্টার মিনিট এবং সেকেন্ডে কোনো রকম ভ্যালু না থাকে তাহলে এই মেথডটা কাজ করবে। আর না হলে তো তোমাদেরকে সূত্রটা আমি এর আগের ক্লাসে বলেইছিলাম, বা এর আগে বেশ কয়েকটা ক্লাসে বলেছি, যে ফর্মুলাটা হচ্ছে 60 ইন্টু এইচ মাইনাস 11 ইন্টু এম ডিভাইডেড বাই 2, যেখানে ঘন্টার কাঁটাতে ভ্যালু হচ্ছে এইচ আর মিনিটের কাঁটার ভ্যালু হচ্ছে এম। এখানে যদি আমরা বসিয়ে দিই তাহলে পাবো 60 ইন্টু 11 মাইনাস 11 ইন্টু 0 বাই 2 বা 660/2 সমান হচ্ছে 330। দেখো এখানে 330 ডিগ্রি পেলে, কিন্তু সেটা অপশনে নেই। কেন নেই? কারণ যে কোণটা তৈরি করেছে, কোন কোণটা তৈরি করেছে, দেখো 11 যদি বাজে এটা, তাহলে এই কোণটা বললো ও 330 ডিগ্রি। সেই জন্য দেখো এখানে আলাদা করে বলে দিয়েছে ছোট কোণটি নির্ণয় করো। তখন তোমাকে কি করতে হবে, 360 থেকে 330টাকে বাদ দিতে হবে, তাহলে আমি পেয়ে যাব 30 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে নর্মাল মেথড। তবে এই মেথড তখনই ইউজ করবে যখন মিনিট এবং সেকেন্ডের কাঁটার ভ্যালু কিছু একটা দেওয়া থাকবে। যদি না দেওয়া থাকে তাহলে ফালতু এটাকে করতে গিয়ে একটু হলেও সময় নষ্ট করো না। জাস্ট ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে যে দূরত্ব থাকবে, যত ঘর, সেই ঘরকে 30 দিয়ে গুণ করে কোণের মান পেয়ে যাবে তোমরা। ওকে, তো এক্ষেত্রে অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক রয়েছে কি, নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে 10,000-এর থেকে বেশি এবং 10,000-এর সব থেকে নিকটবর্তী সংখ্যাটি কি, যেটি 21, 25 এবং 30 দ্বারা বিভাজ্য। এই ধরনের অঙ্ক অনেক ছোটবেলায় করেছিলে, ক্লাস 5-এ যখন লসাগু গসাগু করছিলে তখন। তো কি করতে হবে এটাকে আমাকে, যে 21, 25 আর 30 এই তিনটে লসাগু করতে হবে। লসাগু করলে দেখো কত দিয়ে যাবে, 3 দিয়ে এটা যাবে 7, এটা যাবে না, 25, এটা 10, এটা যাবে 5 দিয়ে, তাহলে এটা থাকবে 7, 5, এখানে 2, তাহলে পাচ্ছে 5 2 10, 15, 7 15 105, তার পাচ্ছে 1050। লসাগু হচ্ছে 1050। তাহলে 1050 দিয়ে বিভাজ্য কোন সংখ্যা যেটা 10,000-এর কাছাকাছি, সেটা কি করে বার করব, 10,000-কে আমি 1050 দিয়ে ভাগ করব। 1050-কে 9 দিয়ে যাবে, 9 দিয়ে গেলে 9,000, আর 5 9 45, 4,450, এটা পড়ে থাকছে, তাহলে পড়ে থাকছে 550। তাহলে একটা কাজ দু রকম ভাবে এটা বার করতে পারো, এখানে একটা শূন্য চলে যাবে, যে এই 90-এর পরবর্তী সংখ্যা হচ্ছে 91, তাহলে 1050-কে 91 দিয়ে গুণ করলে যে সংখ্যাটা পাবে সেটাই হচ্ছে উত্তর। অথবা আর একটা কাজ করতে পারো, 1050 থেকে এখানে যে ভাগশেষ বেরিয়েছে সেই ভাগশেষটাকে বাদ দিতে পারো। যদি আমি বাদ দিই 1050 থেকে 550, তাহলে পাবো 500। তো এই 500টাকে তুমি এখানে ভাজ্যর সাথে যোগ করতে পারো, অর্থাৎ 10,000-এর সাথে 500 যোগ করলে পাবে 10,000
500, সেটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার যেটা তোমার ইচ্ছা যাবে সেই মেথডে তুমি করতে পারো। কি করতে হবে? দুটো মেথড করা যায়। এক, এখানে যেটা ভাগফল পেরোলে সেই ভাগফলে পরবর্তী সংখ্যা যেটা হচ্ছে 91, সেটা দিয়ে তুমি 1050কে গুণ করবে। গুণ করলেও পাবে 1050 ইন্টু 91। এটাও যদি আমি গুণ করো, গুণ করেই পাবে, এটাই পাবে 10,500। না হলে কি করবে? ভাগশেষ যেটা পাচ্ছিলে, ভাগশেষটাকে ভাজক থেকে বিয়োগ করবে। বিয়োগ করে যেটা বিয়োগফল পাবে সেটা তুমি ভাজ্যের সাথে যোগ করে দেবে, অর্থাৎ 10,000-এর সাথে যোগ করে দেবে। তাহলেও তুমি তোমার অ্যান্সার পেয়ে যাবে, যেটা হচ্ছে 10,500, অপশন এতে রয়েছে। নেক্সট একটি অঙ্ক রয়েছে কি 5 নম্বরের, একটি ছোট গৃহভিত্তিক ব্যবসার গত ত্রৈমাসিকের লাভ 30,000 এবং বর্তমান ত্রৈমাসিকের লাভ বেড়ে যায় 15%। এই ত্রৈমাসিকের প্রকৃত লাভ কত? এটা সিম্পল হিসাব, কিছু করার দরকার নেই। 15% বেড়ে গেছে মানে মনে মনে ভেবে নেবে যে 100 যদি ছিল তাহলে হয়ে গেছে 115, তাহলে যদি 30,000 ছিল তাহলে হবে কত, মানে এটা তোমার মনে মনে হবে, এটা খাতাতে লেখার কোনো প্রয়োজন পড়বে না। তো যেটা কি হবে, 30,000 ইন্টু 115/100, 0 কেটে দাও, এখানে 115কে 3 দিয়ে গুণ করো, 345, আর দুটো শূন্য বসিয়ে দাও, মানে 34,500। অপশন ডিতে আছে এটির সঠিক উত্তর। যে তাহলে এই ত্রৈমাসিকের প্রকৃত লাভ হচ্ছে 34,500 টাকা, অপশন ডি। নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে 6 নম্বর, একটি লিফট 7.5 মিটার প্রতি মিনিট হারে একটি খনির গর্তে প্রবেশ করে। যদি অবতরণ ভূপৃষ্ঠের থেকে 35 মিটার উচ্চতা থেকে আরম্ভ হয়, তাহলে ভূপৃষ্ঠ থেকে 430 মিটার নিচে অবস্থিত একটি খনিতে পৌঁছাতে লিফটটির কতক্ষণ সময় লাগবে? অর্থাৎ ধরে নাও এটা হচ্ছে ভূপৃষ্ঠ, যার 430 মিটার নিচেতে আছে আমাদের খনিটি। ঠিক আছে, সে নামা স্টার্ট করছে কত? ভূপৃষ্ঠ থেকে 35 মিটার উঁচুতে থেকে, অর্থাৎ এটা ধরো 35 মিটার উঁচু থেকে, অর্থাৎ এখান থেকে সে নামা স্টার্ট করছে কত কিলোমিটার বেগে? 7.5 মিটার প্রতি মিনিট বেগে। তাহলে তাকে মোট পথ নামতে কত হচ্ছে? এই প্রথমে ভূপৃষ্ঠ পর্যন্ত আসতে 35, তারপর আবার 430, মানে টোটাল আমাকে পথ যেটা নামতে হচ্ছে সেটা 430 প্লাস 35, মানে হচ্ছে 465 মিটার। তাহলে 465 মিটার যেতে কত সময় লাগবে? 7.5 মিটার প্রতি মিনিট গতিবেগে, সেটাই আমাকে জাস্ট বার করতে হবে। সেটা করতে গেলে কি করতে হবে? 465 বাই কত 7.5 ভাগ করে দিলেই পেয়ে যাবো। দশমিক তুলে উপরে 10 বসিয়ে দাও, তাহলে এখানে 75, এটা 15 দিয়ে দেখো কাটবে, 15 5 75, এটা 15 দিয়ে 3 15 45 31, তা 5 দিয়ে এটা যাবে 2, তাহলে 31 2 62 মিনিট। তাহলে 62 মিনিট, যদি এখানে দেখো অপশন যেহেতু এটাই আছে 62 মিনিটে, তো অপশন ডি হচ্ছে এটা সঠিক উত্তর। অনেক সময় এখানে দেওয়া থাকতে পারে ঘন্টাতে উত্তর, তো সেক্ষেত্রে এটা তোমাকে ঘন্টাতে কনভার্ট করে নিতে হবে, যে 1 ঘন্টা 2 মিনিট। ওকে, তবে এখানে মিনিটেই আছে, তো আমার কনভার্সন করার প্রয়োজন নেই। তো সেই খনিতে পৌঁছাতে, অর্থাৎ ভূপৃষ্ঠের 35 মিটার উঁচুতে শুরু করে ভূপৃষ্ঠের নিচে 430 মিটার নিচে খনিতে পৌঁছাতে 7.5 মিটার প্রতি মিনিট হারে লিফটটির সময় লাগবে 62 মিনিট, অপশন ডি। নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে, অনেকটা বড়খানি দেখতে, বড় সড়ো। কি বলছে? দুটি ইনলেট পাইপ এ এবং বি যথাক্রমে 35 ঘন্টা এবং 52.5 ঘন্টায় খালি চৌবাচ্চা ভর্তি করতে পারে। তবে পাইপ সি একটি আউটলেট পাইপ যা 17.5 ঘন্টার মধ্যে ভরা চৌবাচ্চাটি খালি করতে পারে। যখন চৌবাচ্চাটি ভরা, তখন পাইপ সি কে 1 ঘন্টার জন্য খোলা হয়, তারপর সেটিকে বন্ধ করা হয় এবং পাইপ এ কে 1 ঘন্টার জন্য খোলা হয় এবং তারপর বন্ধ করা হয় এবং তারপর পাইপ বি কে 1 ঘন্টার জন্য খোলা হয়। চৌবাচ্চাটি খালি হওয়া পর্যন্ত প্রক্রিয়াটি চলতে থাকে। তাহলে ভরাট চৌবাচ্চাটি খালি করতে কত ঘন্টা সময় নেবে? বেশ বড়সড় দেখতে অঙ্কটা, কিন্তু অঙ্কটা খুব একটা টাফ না। প্রথমে দেখো, যারা জানো প্রত্যেকেই জানো আশা করি, তো বলে দিই একটু। ইনলেট আর আউটলেট এই দুটো নিশ্চয়ই মানে প্রত্যেকে জানো, যে ইনলেট যেগুলো হচ্ছে ফিল করে কোনো একটা ট্যাঙ্কে যে সমস্ত পাইপ ভর্তি করছে, অর্থাৎ সেই ট্যাঙ্ক থেকে বা নল থেকে জলটি বা পাইপ থেকে জলটা ট্যাঙ্কে পড়ছে। আর আউটলেট কথার অর্থ হচ্ছে ট্যাঙ্ক থেকে যে পাইপ দ্বারা জলটা বাইরে যাচ্ছে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, দুটো ইনলেট পাইপ, অর্থাৎ সেই ট্যাঙ্কে ভর্তি করার দায়িত্বে আছে এ এবং বি। এ কি করছে? 35 ঘন্টা সময় নেয় ট্যাঙ্ক থেকে ভর্তি করতে, বি 52.5 ঘন্টা সময় নেয় ট্যাঙ্ক থেকে ভর্তি করতে। অন্যদিকে সি একটা আউটলেট পাইপ আছে যে পুরো ভর্তি ট্যাঙ্কটিকে 17.5 ঘন্টায় খালি করে দেয়। এবার যখন চৌবাচ্চাটি সম্পূর্ণরূপে ভরা রয়েছে, ধরো সেই সময় প্রথমে সি কে 1 ঘন্টা চালালে, চালানোর পর বন্ধ করলে, বন্ধ করার পর তুমি এ কে 1 ঘন্টা চালালে, বন্ধ করে দিলে, তারপর আবার বি কে 1 ঘন্টা চালালে, আবার বন্ধ করে দিলে। এইভাবে চলতে থাকছে 1 ঘন্টা 1 ঘন্টা করে, যতক্ষণ না ট্যাঙ্কটি খালি হয়ে যাচ্ছে পর্যন্ত।
ঠিক আছে, তাহলে সেই খালি হতে সময় কতক্ষণ নেবে সেটা আমাকে বার করতে হবে। এখানে কি বলে দিয়েছে দেখো, এ কি করছে 35 ঘন্টায় ভর্তি করতে পারে, তো ভর্তি যেহেতু করছে তো আমি পাশে প্লাস সাইন রাখলাম। আর বি কি করে 52.5 ঘন্টায় ভর্তি করতে পারে, এও ভর্তি করতে পারে, মানে প্লাস সাইন রাখলাম। অন্যদিকে সি যে কি করছে 17.5 ঘন্টায় খালি করতে পারে, সেই জন্য আমি মাইনাসে রাখলাম। এবার এই 35কে দেখো 17.5 দিয়ে বিভাজ্য, আবার 52.5কেও 3 দিয়ে গুণ করলে 17.5কেও 3 দিয়ে গুণ করলে 52.5 পাবে, অর্থাৎ 52.5 এই তিনটে লসাগু করতে হবে তোমাকে। লসাগুটা দেখো এটা কিন্তু খুব একটা কঠিন না, একটু মাথা খাটালি পেয়ে যাবে। 52.5 যেটা ডবল অর্থাৎ 105, সেটা দেখো 35 দ্বারা বিভাজ্য 3 হবে, এদিকে 17.5 দ্বারাও বিভাজ্য 6 দিয়ে যাবে, আর 52.5 2 দিয়ে যাবে। তো সেই জন্য তাহলে এটা আমি করে নাও, এবার ভাগ করো প্রত্যেকটা দিয়ে। তাহলে এ কি করছে প্রতি ঘন্টায় 3 ইউনিট করে ভরছে, মানে প্লাস, এ প্রতি ঘন্টায় 2 ইউনিট করে ভরছে, প্লাস এ প্রতি ঘন্টায় 6 ইউনিট করে খালি করছে, মানে মাইনাস। এবার কি বলেছে, যেহেতু এখানে কতক্ষণ পর্যন্ত প্রক্রিয়াটি চলতে থেকেছে, যতক্ষণ না খালি হচ্ছে, মানে শেষ কোন পাইপটা চলবে দেখো, খালি যে করে সে চলবে, তাই না? বলেছে কি যে খালি হওয়া পর্যন্ত, তো খালি যখন হয়ে যাবে সম্পূর্ণরূপে তখন কোন পাইপটা লাস্টে চলবে, যে খালি করার দায়িত্ব আছে। খালি করার দায়িত্বে কে কোন পাইপটা আছে, কেবলমাত্র সি আছে। তাহলে প্রথম ঘন্টাতে সি কতটা খালি করছে সেটা আমাকে ফার্স্টে বার করে নিতে হবে। তাহলে আমার এখানে মোট ট্যাঙ্কটির ক্যাপাসিটি আমি ধরে নিলাম 105 ইউনিট, তাই না? এখানে লসাগু যেটা বার করেছিলাম আমরা 105 ইউনিট। আর সি কি করছে প্রতি ঘন্টায় 6 ইউনিট করে খালি করে দিচ্ছে। তাহলে প্রথম ঘন্টা পর বা ফার্স্ট ঘন্টার পর কি হবে, সি যখন 1 ঘন্টা ধরে আমি চালালাম তখন পড়ে থাকবে কত, 105 ছিল মোট ইউনিট, 6 ইউনিট খালি করে দিল, মানে পড়ে থাকবে 99 ইউনিট। ঠিক আছে, এবার কি করব, এবার প্রত্যেকটা 1 ঘন্টা 1 ঘন্টা করে চলছে যেহেতু, তো 3 ঘন্টা আমি একবারে ধরে নেব, এবং পরবর্তী 3 ঘন্টা পর কি হবে দেখো, তখন সি একবার চলেছে মানে -6 করেছে, এ একবার চলেছে মানে +3 করেছে, বি একবার চলেছে মানে +2 করেছে। তাহলে এটা কি হবে, ভ্যালুটা বার করে নাও। তাহলে এখান থেকে পাবো -1, মানে 1 ইউনিট খালি হচ্ছে। তাহলে 3 ঘন্টায় খালি হচ্ছে কত, 3 ঘন্টাতে খালি হচ্ছে কত, 1 ইউনিট। আমার পড়েছিল কত এখানে 99 ইউনিট, তাহলে 99 ইউনিট খালি করতে কত সময় লাগবে, তাহলে যেহেতু 1 ইউনিট খালি করতে 3 মিনিট, 3 ঘন্টা লাগে, তাহলে 99কে 3 দিয়ে গুণ করলে আমি পেয়ে যাব। তাহলে 99কে 3 দিয়ে গুণ করে দাও, যেখান থেকে পাবো 792, 297 ঘন্টা। ঠিক আছে, তাহলে এই 99 ইউনিট খালি করতে সময় লাগছে 297 ঘন্টা। আর এখানে দেখো প্রথমে 1 ঘন্টা আমি কাজ করিয়েছিলাম সি কে দিয়ে, যেহেতু এখানে খালি করার কথা বলেছে এবং শেষে খালি একটাই চলবে, এবং সে শুরু হয়েছে সি কে দিয়ে, তাই না? এবং শেষেও সি চলবে, মানে সি বেশি চলবে একবার, সেই জন্য প্রথমে আমি সি কে একবার বাদ দিয়ে দিয়েছি। তো সেখানে সময় লেগেছিল 1 ঘন্টা, তাহলে সেই 1 ঘন্টাকে তুমি এখানে যোগ করে দাও, +1 করে দাও, তাহলে আমি পেয়ে যাচ্ছি মোট সময় কত লাগবে, 298 ঘন্টা। অপশন ডিতে আছে। আশা করি বুঝতে পেরেছো। যারা যারা বুঝতে পারোনি, এই সেম অঙ্ক আর একটা আছে এই প্রশ্ন সেটাতে তোমরা বুঝে নেবে, নয়তো এটাকে আরেকবার রিপিট দেখে নাও। পরবর্তী অঙ্ক কি রয়েছে, একটি নিরেট চোঙের ভূমির ব্যাসার্ধ হলো 12 সেন্টিমিটার এবং উচ্চতা হলো 8 সেন্টিমিটার। এটিকে গলিয়ে একটি নিরেট গোলক তৈরি করা হয়, এই গোলকটির ব্যাসার্ধ হবে কত? অপশন দিয়ে দিয়েছে 6 কিউব রুট 4, 8 কিউব রুট 3, 12 কিউব রুট 3 অ্যান্ড 6। তো আমাকে কিচ্ছু নেই অঙ্কটির মধ্যে, শুধু আমাকে দুটো ফর্মুলা জানতে হবে, এক যে নিরেট চোঙের আয়তনের সূত্র কি, আর নিরেট গোলকের আয়তনের সূত্র কি, তাহলে আমার এই অঙ্কটি কমপ্লিট হয়ে যাবে। তো যারা যারা সূত্রগুলো জানো না তারা কিন্তু রেগুলার অভ্যাস করবে, সূত্রগুলো মুখস্থের নয়, অভ্যাস করলে এমনি মনে থাকবে তোমাদের। দেখো চোঙের এখানে ভূমির ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, হাইট দিয়ে দিয়েছে, মানে আমি এর যদি আয়তন বার করি, চোঙের আয়তন, তার ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু এইচ। ঠিক আছে, যেখানে পাইটাকে পাই রাখো, আর স্কোয়ার হচ্ছে 12 স্কোয়ার ইন্টু 8, এইচ হচ্ছে 8। অন্যদিকে সেটা দিয়ে কি বানিয়েছে, আমাকে একটা নিরেট গোলক বানিয়েছে, তার ব্যাসার্ধ বার করতে হয়। তো তার ব্যাসার্ধ তুমি ধরে নাও ক্যাপিটাল আর, তাহলে তার ফর্মুলা কি, নিরেট গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব, সরি ক্যাপিটাল আর, পাই আর কিউব। তাহলে আমাকে এই আর এর ভ্যালুটা বার করতে হবে। তো এইটা যার আয়তন হবে, অর্থাৎ সেটাকে গলিয়েই তো এই চোঙটাকে গলিয়েই তো আমি গোলকটা বানিয়েছি, তার এর যা আয়তন আর এর যা আয়তন এই দুটো ইকুয়াল, তো আমি সেটাই ইকুয়াল করে দেব।
তাহলে আমি শর্তানুসারে বলে দেবো 4/3 পাই আর কিউব সমান পাই 12 স্কোয়ার ইন্টু 8। এবার দেখো পাই পাই কেটে দাও, আমি কেন মান বসাতে বারণ করলাম বুঝতে পারবে। তাহলে এখানে 4 দিয়ে এই 8টাকে কেটে দাও, 2 হয়ে যাবে। এখানে 3 দিয়ে এটাকে তুমি গুণ করবে, তার আগে এখানে লিখে রাখো আর কিউব বাই 3 সমান 12 স্কোয়ার মানে হচ্ছে 144 ইন্টু 2 মানে হচ্ছে 288। তাহলে এখান থেকে যদি আর কিউব আমি করি তাহলে আর কিউব সমান আমি কত পাবো, 3 দিয়ে 288কে গুণ করো, 288কে 3 8 24 4, 3 8 24 2 26 6, 8 864। তাহলে আর ইকুয়াল টু 864, সরি 64। তো এবার 864কে যদি আমি ভাঙি, তো বেশিক্ষণ ভাঙার প্রয়োজন নেই। দেখো এটাকে যদি আমি 2 দিয়ে ভাঙি 432 পাবো, আবার 2 দিয়ে ভাঙলে 216 পাবো। এই 216 হচ্ছে কি 6 এর কিউব। এইগুলো তোমাকে একটু মনে রাখতে হবে। 6 এর কিউব মানে আমি 6কে কিন্তু এই 216 জায়গা থেকে বার করতে পারি। তাহলে আমি এটা লিখতে পারি এরকম ভাবে, কিউব 2 গুণিত 2 গুণিত 216। এবার 216 ধরুন আমি 6কে বাইরে বার করে নিয়ে চলে এলাম, আর বাকিটা লিখে রেখে দিলাম। তাহলে 2 গুণিত 2 পড়ে থাকলো মানে 4। তাহলে আর এর ভ্যালু কত পেলে আমি, 6 কিউব রুট 4। অপশন কোথায় আছে, এতে। তাহলে একটি নিরেট চোঙের ভূমির ব্যাসার্ধ যদি 12 সেন্টিমিটার হয় এবং উচ্চতা 8 সেন্টিমিটার হয়, এটিকে গলিয়ে একটি নিরেট গোলক তৈরি করা যায়, তাহলে সেই গোলকটির ব্যাসার্ধ হবে 6 কিউব রুট 4। অপশন এ। নেক্সট দেখো 7 নম্বর অঙ্ক আর 9 নম্বর অঙ্কের মধ্যে কোনো রকম ডিফারেন্স আছে কি? কোনো রকম ডিফারেন্স নেই, তোমরা প্রত্যেকটা অঙ্ক পড়ে নাও। দেখো শুধুমাত্র অঙ্ক পার্থক্য আছে, অঙ্কগুলোকে পাল্টে দিয়েছে, যার সংখ্যাগুলোকে। কি বলেছে এখানে, এ এবং বি যথাক্রমে 12 ঘন্টা এবং 36 ঘন্টায় খালি চৌবাচ্চা ভর্তি করতে পারে, তবে সি পাইপ যে 6 ঘন্টার মধ্যে ভরা চৌবাচ্চাটি খালি করতে পারে। যখন চৌবাচ্চাটি ভরা তখন পাইপ সি কে 1 ঘন্টার জন্য খোলা হয়, তারপর সেটিকে বন্ধ করা হয় এবং পাইপ এ কে 1 ঘন্টার জন্য খোলা হয় এবং তারপর বন্ধ করা হয় এবং তারপর পাইপ বি কে 1 ঘন্টার জন্য খোলা হয়। চৌবাচ্চাটি খালি হওয়া পর্যন্ত প্রক্রিয়াটি চলতে থাকে। ভরার চৌবাচ্চা খালি হতে কত সময় লাগবে? তো এটা তোমরা নিজেরাই করতে পারবে, কারণ 7 নম্বর অঙ্ক এবং 9 নম্বর অঙ্ক কোনো রকমই পার্থক্য নেই, সেম টু সেম অঙ্ক। তো যারা ওই সাথে বুঝতে পারোনি একটু, তারা এখানে আশা করছি তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, কারণ একই অঙ্ক রয়েছে। কি আছে, এ কি করছে, এ 12 ঘন্টাতে ট্যাঙ্কটিকে ভর্তি করতে পারে, প্লাস দিলাম আমি সাইন যেহেতু ভর্তির কথা বলেছে। বি এখানে 36 ঘন্টায় ট্যাঙ্কটিকে ভর্তি করতে পারে, আর সি যে 6 ঘন্টায় ট্যাঙ্কটিকে খালি করতে পারে, সেজন্য আমি মাইনাস সাইন দিলাম। এই তিনটে লসাগু করে নাও, তিনটে লসাগু হচ্ছে 36 থাকবে। 36 যদি হয় তাহলে প্রথমে এ কি করছে, প্রত্যেক ঘন্টায় এ দেখো 3 ইউনিট করে ভরছে, এ প্রতি ঘন্টায় 1 ইউনিট করে ভরছে, আর এ প্রতি ঘন্টায় 6 ইউনিট করে খালি করছে, মানে মাইনাস এই দুটো প্লাস। ওকে, তো প্রথমে সি গিয়ে চালানো হয়েছে তাই না, আবার ট্যাঙ্কটি খালি করার কথাও বলা হয়েছে, তাই সি যেহেতু দুবার থাকবে, বাকিদের থেকে একবার বেশি চলবে, সেজন্য প্রথমেই সি কে একবার বাদ দিয়ে নাও। তাহলে আমার মোট ইউনিট হচ্ছে কত, 36 ইউনিট, যেটা হচ্ছে ট্যাঙ্কের ক্যাপাসিটি বা ট্যাঙ্ক ক্যাপাবিলিটি। তো সেখানে প্রথমে যদি আমি সি কে একবার চালাই, সে 6 ইউনিট খালি করে দেবে, মানে ফার্স্ট আওয়ার লেটার বা প্রথম ঘন্টা পর কি হবে, 36 মাইনাস 6 হয়ে যাবে, পড়ে থাকবে 30 ইউনিট। তারপর বাকি পরপর এবার 3 ঘন্টা ধরে যদি তুমি হিসাব করতে থাকো, তাহলে -6 যাবে, +3 আসবে, +1 আসবে, মানে পড়ে থাকছে -2, মানে 2 ইউনিট করে খালি হচ্ছে প্রতি 3 ঘন্টায়। তাহলে 30 পড়ে রয়েছে কত, 30 ইউনিট আসে, তাহলে কত ঘন্টা সময় লাগবে? তাহলে 30 ইউনিট যদি থাকে আর 2 ইউনিট যদি করতে হয়, তাহলে কতক্ষণ সময় লাগছে হিসাব করে নাও। 3 ঘন্টায় 2 ইউনিট খালি হচ্ছে, তাহলে 30 ইউনিট খালি হতে কত সময় লাগবে, 30/2 × 3 মানে হচ্ছে 45 ঘন্টা। তাহলে এদের সময় লেগে গেল 45 ঘন্টা। এখানে সি কে দিয়ে আমি প্রথমে 1 ঘন্টা কাজ করিয়েছিলাম তাই না, তাহলে এর সাথে 1 যোগ করে দাও, অতএব 46 ঘন্টা। অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর। যাদের 7 নম্বরে একটু সমস্যা থাকবে, তারা আশা করছি এখানে এসে তোমাদের ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা, একদম দ্বিতীয় একই অঙ্ক ছিল, একই সেটে। তো অপশন বি এটি সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, এখানে সেই প্যাটার্ন তোমাদের একই, এই সেটাতে কি হয়েছিল জানি না, অনেকগুলো অঙ্ক রয়েছে একই প্যাটার্ন বা তোমাদের করার পদ্ধতিটা একই রকম থাকবে। কি রয়েছে দেখো 10 নম্বর অঙ্কতে, 10 ঘন্টার মধ্যে একটি কল একটি ট্যাঙ্কে ভরতে পারে এবং 15 ঘন্টার মধ্যে আর একটি কল ট্যাঙ্কটিকে খালি করে দিতে পারে। যদি দুটি কলকে একসঙ্গে খোলা হয়, তাহলে ট্যাঙ্কটির 2/3 অংশ ভর্তি হতে কতটা সময় লাগবে? খুব ইজি অঙ্ক। তো ট্যাঙ্ক দুটি পাইপ বলেছে না, এখানে দুটি কলের কথা বলা আছে, এখানে একটি কল বলেছে
আর একটা কল বলেছে এখানে আর একটা কল বলেছে, কি বলেছে, প্রথম কল 10 ঘন্টায় ভর্তি করতে পারে আর দ্বিতীয় কল 15 ঘন্টায় খালি করতে পারে। তাহলে দুটি কলকে যদি একসাথে খোলা হয় তাহলে ট্যাঙ্কটির 2/3 অংশ ভর্তি হতে সময় কত নেবে সেটা, অর্থাৎ প্রথম ট্যাঙ্ক এ ধরে নিলাম আমি, নল এ বা কল এ, যে কি করছে 10 ঘন্টায় ভর্তি করতে পারে প্লাস সাইন, আর নল বি বা কল বি যে 15 ঘন্টায় খালি করতে পারে মানে মাইনাস সাইন দিলাম। এখানে এবি নেই, আমি জাস্ট ধরে নিলাম, ঠিক আছে। তাহলে 10 আর 15 তুমি লসাগু করে ফেলো, যেটা পাবে 30। তাহলে এ কি করছে, প্রতি ঘন্টায় 3 ইউনিট করে জল ভরছে আর এ প্রতি ঘন্টায় 2 ইউনিট করে জল বার করছে। তাহলে এদের দুটোকে যদি একসাথে চালাই আমি, তাহলে একসাথে 1 ঘন্টায় কি করছে, একসাথে 1 ঘন্টায় +3 - 2 মানে হচ্ছে +1, মানে 1 ইউনিট করে ভর্তি হচ্ছে। তাহলে 1 ইউনিট করে যদি ভর্তি হয় প্রতি ঘন্টাতে, তাহলে আমাকে কি করতে, 30 ইউনিট আছে মোট ট্যাঙ্কের ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটি, কিন্তু আমাকে এখানে কি বলেছে 2/3 অংশ ভর্তি করতে বলেছে। তাহলে পুরো ট্যাঙ্কটা যদি 30 হয় তাহলে 2/3 অংশ কত, 30 × 2/3 মানে হচ্ছে 20 ইউনিট। তাহলে 20 ইউনিট ভরতে কত সময় লাগবে, 1 ঘন্টায় ভর্তি হয় 1 ইউনিট, তাহলে 20 ইউনিট ভর্তি হতে সময় লাগবে স্বাভাবিকভাবে 20 ঘন্টা। অপশন ডি। এটা গুণযোগ কিছু করার দরকার নেই, মুখে মুখে হয়ে যাবে। 1 ঘন্টায় 1 ইউনিট ভরতে পারে মানে 20 ঘন্টায়, 20 ইউনিট ভরবে 20 ঘন্টায়। অপশন ডি। নেক্সট আবার সেই সেম প্যাটার্ন অঙ্ক, যে এ এবং বি একসাথে একটি কাজ 12 দিনে সম্পন্ন করে, বি ও সি একসাথে একটি কাজ 15 দিনে সম্পন্ন করে। যদি এ সি এর থেকে দ্বিগুণ কর্মদক্ষ হয় তাহলে একা এ কাজটি কত দিনে সম্পন্ন করবে। অর্থাৎ এখানে কি বলেছে, এ আর বি একসাথে, এ প্লাস বি একসাথে কাজটি 12 দিনে শেষ করে দেয়। আবার কি বলেছে, বি প্লাস সি কাজটি একসাথে 15 দিনে শেষ করে দেয়। এখানে 15 12 লসাগু করে দাও, 60। তাই মোট কাজ হচ্ছে 60 ইউনিট। তাহলে কি করছে, এরা এ আর বি মিলে প্রতিদিন করছে 5 ইউনিট করে, আর বি আর সি প্রতিদিন করছে 4 ইউনিট করে। তাহলে আমি এখানে লিখতে পারি, এটাই আর একবার লিখে নিলাম, যে এ প্লাস বি প্রতিদিন করছে 5 ইউনিট আর বি প্লাস সি প্রতিদিন করছে 4 ইউনিট। এটাকে এবার অপনয়ন করে দাও, তাহলে দেখো বি কেটে যাবে, মাইনাস 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 করে দাও, তাহলে বি প্লাস বি মাইনাস বি কেটে গেল, পরে থাকবে এ মাইনাস সি সমান 1, সরি +1। এবারে কি আছে, এখানে আমি এটা পেলাম এ মাইনাস সি সমান +1। তাহলে এখানে এ আর বি সি এর মধ্যে একটা সম্পর্ক দিয়েছে না, যে এ সি এর থেকে দ্বিগুণ কর্মদক্ষ, অর্থাৎ দুটো সি লাগবে তবে একটা এ এর সমান, তাই তো? তার কথা সেটাই তো অর্থ হয়, যে এ সি এর দ্বিগুণ কর্মদক্ষ, অর্থাৎ সি ডবল কাজ করে এ, মানে সি এর ডবল কাজ এ করতে পারে, তার মানে এ যা করতে পারে সেটা দুটো সি কে করতে হবে। তাহলে এখান থেকে সি ভ্যালু সমান আমি পাবো a/2। তাহলে এখানে তুমি সি এর জায়গায় সেটা বসিয়ে দাও, তাহলে a - a/2 সমান হচ্ছে 1, বা এখান থেকে 2a - a মানে হচ্ছে পাবো a/2 সমান 1 বা a = 2। তাহলে a কি করছে, a পাচ্ছি আমি 2 ইউনিট, মানে এটা হচ্ছে এর প্রতিদিনের কাজ। ওকে, তাহলে এ প্রতিদিন করছে 2 ইউনিট করে। কত ইউনিট কাজ আছে আমার মোট, 60 ইউনিট। করতে সময় কত নেবে, 60/2 সমান 30 দিন। অপশন ডি। এটা একটু আলাদা কিন্তু প্রায় সেম। নেক্সট অঙ্ক কি রয়েছে, 1 এবং 600 এর মধ্যে কতগুলি পূর্ণবর্গ সংখ্যার এককের স্থানে 6 সংখ্যাটি আছে এটা দেখো। তাহলে 600-র কাছাকাছি বা 600 থেকে বেশি প্রথম সংখ্যা বর্গ সেটা কি রয়েছে, 625, যেটা হচ্ছে 25-এর স্কোয়ার, তাই তো? মানে এই 25-এর নিচে যে সংখ্যাগুলো আছে অর্থাৎ 1 থেকে 24, তার কোন কোন সংখ্যার বর্গের একক ঘরে 6 থাকবে সেটা আমি বার করব। তাহলে এখানে আমি প্রথমে এটা লিখে নিই, যে 1 2 3 4 5 6 7 8 আর 9। তো এখানে 1-এর স্কোয়ারের এককের ঘরে 1 থাকে, 2-এর 4 থাকে, 3-এর 9 থাকে, 4-এর একবার 6 থাকবে, 5-এর 5 থাকবে, 6-এর 6 থাকবে, 7-এর 9 থাকবে, 8-এর 4 থাকবে, 9-এর 1 থাকবে। তাহলে দেখো লাস্টে এককের ঘরে 6 কিসে কিসে থাকছে, 4-এর থাকছে একটা, অর্থাৎ যেই সংখ্যা শেষে 4 আছে, আর যে সংখ্যা শেষে 6 আছে, এই দুটো ক্ষেত্রে। তাহলে 1 থেকে 25-এর আগে পর্যন্ত মানে 24 পর্যন্ত কটা সংখ্যা রয়েছে যার এককের ঘরে 4 অথবা 6 আছে সেটা আমাকে বার করতে হবে। প্রথমে আমি পাবো 1 2 3 4 পাবো, 6 পাবো, তারপর 14 পাবো, 16 পাবো, তারপর পাবো 24, আর পাবো না। অর্থাৎ এই সংখ্যাগুলোর পূর্ণবর্গ যদি আমি করি বা বর্গ যদি আমি করি,
তাহলে সেই সংখ্যাগুলোর এককের ঘরে 6 থাকবে, যা 1 থেকে 600-এর মধ্যে অবস্থিত। অতএব কটি সেটি? 1 2 3 4 5, 5টি। অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, একজন দোকানদার 13.5% ক্ষতিতে একটি ট্রাউজার বিক্রি করে। যদি সে ট্রাউজারটি 400 দিয়ে কিনে থাকে, 400 টাকা দিয়ে কিনে থাকে, তাহলে কত দামে সে সেটিকে বিক্রি করেছে? অর্থাৎ 13.5% ক্ষতিতে বিক্রি করেছে। অর্থাৎ যদি এটা মনে মনে করবে, আবার সেই 100 টাকা যদি কিনে থাকতো, তার মানে সে বিক্রি করেছে কত টাকায়? তার থেকে 13.5 টাকা বাদ, মানে হচ্ছে 86.5 টাকায়। তাহলে যদি সে 400 টাকায় কিনে থাকে, তাহলে কততে কিনবে? এই কাজটা মনে মনে হয়ে যাবে ছক। আমার শুধু খাতাতে ক্যালকুলেশনের জন্য আমি করব কি, যে 400 ইন্টু 86.5/100, এখানে 0 0 কেটে দাও, 4 ইন্টু 86.5, 4 5 20, 0 হাতে থাকছে 2, 4 6 24, 4 হাতে থাকছে 2, 4 8 32, আর 2 34, সরি 6 নিয়ে একটা ঘর আগে দশমিক বসিয়ে দাও, মানে হচ্ছে 346 টাকা। ঠিক আছে, তো অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর। যে 400 টাকা দিয়ে যদি তিনি কিনে থাকেন এবং 13.5% ক্ষতিতে যদি তিনি বিক্রি করেন, তাহলে তাকে বিক্রি করতে হচ্ছে 346 টাকায়। অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর। তো এই ছিল প্রথম 13টি অঙ্ক তোমাদের আজকের এই ক্লাসে। পরবর্তী অঙ্কগুলি তোমরা পরের ক্লাসে পেয়ে যাবে, আশা করছি কালকেই পেয়ে যাবে। যাই হোক, যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের শেয়ার অবশ্যই করে দেবে, এবং চ্যানেলটি যারা নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।